আচ্ছা, আজকে আমরা আলোচনা করব স্টাডি ডিজাইন। আমরা কিন্তু ক্রোনোলজিক্যালি যে প্রথমে তোমাদেরকে আমরা রিসার্চ প্রটোকল, তো রিসার্চ প্রটোকলের লাস্ট ক্লাসে আমরা উই ডিসকাসড রিসার্চ অবজেক্টিভ সেট করার পরেই তোমাকে যেটা করতে হবে, তোমাকে লিখতে হবে স্টাডি মেথোডোলজি। ঠিক আছে? তো মেথোডোলজিতে একটা হচ্ছে গিয়ে তোমার টাইপস অফ স্টাডি ডিজাইন, তোমার স্টাডিটা কোন ধরনের হবে সেটা তুমি এখানে লিখতে হবে। তাহলে আমরা কিন্তু এগুচ্ছি ক্রোনোলজিক্যালি। আমরা প্রথমে রিসার্চ কোয়েশন, তারপরে আমরা হইছি যে হাউ টু তোমার ওইখানে অবজেক্টিভ সেটিং, লিটারেচার সার্চ, তো এগুলো তুমি করে ফেলছো। এখন ইউ হ্যাভ সিলেক্টেড টপিকস, তুমি এটার উপর কাজ করবে। তাহলে তুমি তোমার এই টপিকসটা কোন ধরনের স্টাডি করলে তুমি তোমার অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারবে। টুডে উই শ্যাল বি ডিসকাসিং ইট। এটা তোমরা অলরেডি জানো, ইটস বিন ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস যে সেশনস, তোমাদের আগের ক্লাসগুলোতে এটা হয়েছে। ইটস একটু নতুন জিনিস থাকবে, কিন্তু মোস্টলি এটা হবে তোমাদের জন্য, এটা ইটস যে তোমাদের পুরাতন পড়াটাই হচ্ছে একটু নতুন করে ওইখানে আবার বলা। তো আজকে আমরা যেটা একটা ওভারভিউ হচ্ছে আজকে লেকচারের যে স্টাডি ডিজাইন তুমি কিভাবে সিলেক্ট করতে পারো, একটা ফ্রেমওয়ার্ক, বিভিন্ন স্টাডি যেগুলো আছে সেগুলোর ভিতরে সিমিলারিটিস, ডিফারেন্স, এবং প্রত্যেকটা যে মেজর স্টাডি ডিজাইন যেটা আছে সেটা নিয়ে তোমার একটু আমরা আলোচনা করব। সম্ভব হলে আমরা একটু আলোচনা একটা জায়গায় করব। তো এখানে স্টাডি ডিজাইনে যে বিভিন্ন স্টাডি ডিজাইনে কিছু শব্দ আমরা ওইখানে পাই, যেটা তোমরা অলরেডি জানো, যে আউটকাম, তারপর এক্সপোজার। তো আউটকাম এটা হতে পারে যে ডিজিজ, ডেথ, তারপর হচ্ছে সাইড ইফেক্ট, কমপ্লিকেশন। তো ঠিক আছে, এটা হচ্ছে আউটকাম। আর এক্সপোজার, তো তোমরা এটা হচ্ছে পসিবল রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে কি মানে whether is exposed to radiation, whether someone exposed to the vaccine, whether someone exposed to তোমার কি ওই যে স্মোকিং, তো ইটস এক্সপোজার। তো আউটকাম এন্ড এক্সপোজার। তাহলে ফ্রেমওয়ার্ক, যে এটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, তোমার স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চনস। এটা তোমার একটা জেনারেল গাইডলাইন দিবে চিন্তা করার জন্য, যে তুমি যে ধরনের স্টাডি ডিজাইন সিলেক্ট করবে সেই স্টাডি ডিজাইন অনুযায়ী তোমার পপুলেশন স্যাম্পলিং করতে হবে। তারপর তোমার মেজারমেন্ট, তুমি ডাটাগুলো কিভাবে মেজার করবে, অ্যানালিসিস করবে, দ্যাট এই সবগুলো কিন্তু ডিপেন্ড করবে দ্য স্পেসিফিক স্টাডি ডিজাইন দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড। তুমি যে স্টাডি ডিজাইনটা সিলেক্ট করছো সেটার ভিত্তিতে ওইখানে স্যাম্পল, তারপর ডাটা কালেকশন, মেজারমেন্ট, অ্যানালাইসিস। ঠিক আছে? তারপর প্রত্যেকটা স্টাডি ডিজাইনেরই ওইখানে কিছু স্ট্রেংথও আছে, উইকনেসও আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে হাউ টু সিলেক্ট এ স্টাডি ডিজাইন। তো প্রথমেই যেটা আমাদেরকে ওই আগের মতো ইটস সিম্পলি লাইক দ্যাট, যে আমরা একটা অবজেক্টিভ যে সময় সেট করছি, আমরা চিন্তা করছি whether it is relevant, এটা নতুন কোনো কিছু না, whether it is novel, whether this is feasible। তো সেম থিং, তুমি যে সময় মেথোডোলজি বা স্টাডি মেথড তোমার ঠিক করবে, এই জিনিসগুলোকে তোমার ঠিক করতে হবে। তোমাকে জানতে হবে যে এটা রিলিভেন্ট কিনা, আমি যে স্টাডি ডিজাইনটা আমি এখানে যে সিলেক্ট করতে চাচ্ছি, whether it is relevant, whether it is novel, whether it is feasible। আচ্ছা, তাহলে আমরা স্টাডি ডিজাইন, যে ডিফারেন্ট স্টাডি ডিজাইন, এটা তাহলে আমরা এটা যে কিসের ভিত্তিতে সিলেক্ট করব। যেটা ডিজাইন, যেমন আমার একটা স্টাডি হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি, ঠিক আছে, একটা স্টাডি হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি, একটা স্টাডি হচ্ছে ডায়াগনস্টিক আর এক্সপেরিমেন্টাল স্টাডি। ঠিক আছে?
তাহলে আমার এই যে ডিফারেন্ট টাইপ অফ স্টাডিজ, এটার উপর ভিত্তি করে আমার কিন্তু স্টাডি ডিজাইন কোনটা হবে, আমার মেথড কোনটা হবে, সেটা অটোমেটিক্যালি দ্যাট উইল লিড টু দ্যাট ভেরি মেথড। যেমন উদাহরণ, যেমন ডেসক্রিপটিভ, যেমন আমি একটা প্রিভিলেন্স দেখতে চাচ্ছি, প্রিভিলেন্স অফ কোভিড ইন সিলেট সিটি, ঠিক আছে, প্রিভিলেন্স অফ কোভিড ইন বাংলাদেশ। এটা হচ্ছে তাহলে এই যে প্রিভিলেন্স স্টাডি, তাহলে এটা হচ্ছে ডেসক্রিপটিভ, ঠিক আছে। আবার অ্যানালিটিক্যাল, আমি জানতে চাচ্ছি কোভিড হওয়ার পিছনে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, হ্যাঁ, কজিং কোভিড, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যানালিটিক। তারপর হচ্ছে ডায়াগনস্টিক, তাহলে কোভিডের জন্য হাউ গুড দ্য টেস্ট এমপ্লয়েড ফর দ্য কোভিড, হ্যাঁ, কোভিডের জন্য ডিটেক্টিং কোভিড, কোভিডের জন্য যে সমস্ত টেস্ট আমরা এমপ্লয় করছি সেগুলো কতটুকু তোমার ওইখানে যে উপযোগী, কতটুকু এটা ভালো। তাহলে এই যে সো ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, ডায়াগনস্টিক, তাহলে দিস উইল লিড আস টু সিলেক্ট আওয়ার স্টাডি ডিজাইন। এটা আমরা আগেই বলছি, স্টাডি ডিজাইনের ক্ষেত্রে একই অপশন, রিলিভেন্ট, নোবেল, ফিজিবল, সিম্পল। আচ্ছা, টাইপস অফ স্টাডি ডিজাইন। এখন স্টাডি ডিজাইন কত ধরনের, দেয়ার আর সো মেনি টাইপস, হ্যাঁ, সো মেনি টাইপস, এবং সবগুলা কিন্তু একটা হচ্ছে গিয়ে একই বেসিক প্রিন্সিপালের উপর সবগুলা হইতে পারে টাইপ অনেকগুলা, কিন্তু জেনারেল থিম যেটা আছে যে আমরা একটা জিনিস ওইখানে উই ওয়ান্ট টু রিসার্চ সামথিং, বেসিক প্রিন্সিপলটা হচ্ছে গিয়ে যে ওইখানে যে আমরা যে কি ডিফারেন্স ইন হাউ স্টাডি ডিজাইন স্যাম্পলস পার্টিসিপেট উইথ রেসপেক্ট টু এক্সপোজার এন্ড আউটকাম, ঠিক আছে। তাহলে এই যে আসল কথা এক্সপোজার এবং আউটকাম, শেষ কথা হচ্ছে এক্সপোজার এবং আউটকাম, যে এক্সপোজার এবং আউটকাম এই জিনিসটাকে তোমার ওইখানে জানার জন্য বা এই জিনিসটাকে বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে যে সিম্পলি উই সিলেক্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টাডিজ, এবং বেসিক ডিফারেন্স আমরা দেখবো, দেখলে এটা ক্লিয়ার হবে। আমরা এটা আগেই বলছিলাম যে তোমরা এটা জানো যে তোমার স্টাডি স্যাম্পল যেটা নিবে, স্যাম্পলটা হচ্ছে গিয়ে যে স্যাম্পলটা তোমার কি হতে হবে, এইটা যে জেনারেল পপুলেশন যেটা আছে সেই পপুলেশনের সাথে সিমিলার হতে হবে। তো এটা হচ্ছে একটা কথা। তাহলে তোমার স্যাম্পল নিবে, যে স্টাডি ডিজাইন চয়েস করার ক্ষেত্রে তাহলে এখানে স্যাম্পলের প্রয়োজন, তাহলে ওই স্যাম্পলের কথা চিন্তা করে তোমাকে স্টাডি ডিজাইনটা, ইটস ইম্পর্টেন্ট, থিঙ্কিং অফ ইউর স্যাম্পল ইউ সিলেক্ট দ্য স্টাডি ডিজাইন, ঠিক আছে। তাহলে স্যাম্পল তোমার যারা স্টাডি পপুলেশন এটার কথা চিন্তা করে, দিস হেল্পস ইউ ইন ডিসাইডিং ইউর স্টাডি ডিজাইন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে যে তোমার ডাটা কালেকশন তুমি কিভাবে করবে, ডাটা মেজারমেন্ট গুলো কিভাবে করবে, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে তুমি একটা ভেরি সেন্সিটিভ, যে তুমি একটা স্টাডি করতে চাচ্ছ ওইখানে যে কিছু প্রাইভেসি এই সমস্ত ইস্যু আছে, ঠিক আছে, তাহলে ওইখানে অটোমেটিক্যালি যে জেন্ডার, তাহলে মহিলা, তাহলে ইটস ভেরি সেন্সিটিভ ওই স্টাডিটা, যে তুমি জেন্ডার সে, হ্যাঁ, যে মহিলাদের যে সে মনে করো তোমার ওইখানে কন্ট্রাসেপটিভ ইউজ, ভেরি কনজারভেটিভ সোসাইটিতে, কমিউনিটিতে তুমি কন্ট্রাসেপটিভ ইউজ নিয়ে বা তাদের সেক্সুয়াল বিহেভিয়ার এটা নিয়ে তুমি স্টাডি করতে চাচ্ছ, তাহলে ওইখানে যে ডাটাগুলো সেটা আদৌ পাওয়া এবং মেজার করা সম্ভব কিনা সেটা তোমাকে ভাবতে হবে। ইফ ইটস নট পসিবল টু মেজার, অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট ডাটা ওইখানে ইমপ্লিমেন্ট করা ঠিক যাবে না, তাহলে ইউ শুড নট গো ফর দ্যাট স্টাডি। আচ্ছা, অ্যানালাইসিস, রিগার্ডিং অ্যানালাইসিস অফ ডাটা, হ্যাঁ, অ্যানালাইসিস অফ ডাটা, যেমন আমরা ওই আবার ডেসক্রিপটিভ, অ্যানালিটিক, ডায়াগনস্টিক, ঠিক আছে। তো ডেসক্রিপটিভ আমরা কি করি ওইখানে, যে আমরা ক্যালকুলেট করি যে প্রপোর্শন অফ দা, যে কত পার্সেন্ট লোকজন কোভিডে সাফার করতেছে উইথ দ্য কন্ডিশন জেড মনে করো কোভিড, তাহলে ইনসিডেন্স অর প্রিভিলেন্স, যে কত পার্সেন্ট লোক ওইখানে, যে কমিউনিটির কত পার্সেন্ট লোক দে আর সাফারিং ফ্রম কোভিড। ওকে, আচ্ছা, এখন তোমার অ্যানালিটিক এটা হয়ে যাবে আমরা যদি কম্পেয়ার করি দুইটা পপুলেশন গ্রুপের ভিতরে,
যে এখানে বস্তির লোকজন আর হচ্ছে গিয়ে যে বস্তির বাইরে যারা আছে ওইখানে তাদের ভিতরে ফ্রিকুয়েন্সি অফ কোভিড এবং ইনসিডেন্স অর প্রিভিলেন্স অফ কোভিড among the slum people and others general population হ্যাঁ তাহলে এটা হতে পারে তোমার অ্যানালিটিক কম্পেয়ার আমরা করলাম আর ডায়াগনস্টিক যেটা এটা হচ্ছে গিয়ে তোমার অ্যানালাইসিস অফ ডাটা যেমন ভ্যালিডিটি ওর সেন্সিটিভিটি অফ দ্য টেস্ট যে আসলেই এই যে তোমার কোভিড এর জন্য আমরা যে টেস্ট যেগুলো করতেছি যেটা এমপ্লয় করছি হাউ মাচ সেন্সিটিভ দিস আর হাউ মাচ স্পেসিফিক দিস আর অর্থাৎ এই টেস্টগুলা যে তোমার কতটুকু স্পেসিফিক যে আসলে তারা পজিটিভ পেজগুলা ডিটেক্ট করতে পারতেছে কিনা ওইখানে ফলস পজিটিভ রেজাল্ট হচ্ছে কিনা ওইখানে নেগেটিভ কেসগুলো ঠিকমতো তোমার ওইখানে করতে তোমার ডিটেক্ট করতে পারতেছে কিনা বা ওইখানে ফলস নেগেটিভ দিচ্ছে তাহলে স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি কতটুকু স্পেসিফিক কতটুকু সেন্সিটিভ টেস্টগুলা সেটা সম্বন্ধে আমরা ডাটা অ্যানালিসিস আমরা জানতে পারি ইন এ ডায়াগনস্টিক কাইন্ড অফ স্টাডি মেথডস এগুলো তোমরা জানো এগুলো আমি নিজেও আলোচনা করছি অলরেডি জানো তাহলে তোমার স্টাডি ডিজাইন চিন্তা করো কত ধরনের হতে পারে তোমাদের স্টাডি ডিজাইন সবগুলোই হবে ক্রস সেকশনাল তো এটা ক্রস সেকশনাল হতে পারে আমরা বলছি কেস রিপোর্ট কেস সিরিজ কেস কন্ট্রোল স্টাডি কোহর্ট স্টাডি আরসিটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল সেটা হতে পারে এটা একটা ভেরি ফাইন খুব সুন্দর তোমার একটা হচ্ছে গিয়ে যে একটা যে স্লাইড তাহলে এখন দেখো তোমরা যে ক্রস সেকশনাল স্টাডির মাধ্যমে ইউ ক্যান কন্ডাক্ট এ ডেসক্রিপটিভ স্টাডি ঠিক আছে ক্রস সেকশনালটা মেইনলি তোমার ক্রস সেকশনাল এটা হয় যে ডায়াগনস্টিক ক্রস সেকশনাল মধ্যে ডায়াগনস্টিক তুমি করতে পারো ক্রস সেকশনের মাধ্যমে তুমি ডেসক্রিপটিভ করতে পারো এবং ক্রস সেকশনের মাধ্যমে তুমি অ্যানালিটিক স্টাডি তাহলে তিনটাই অ্যানালিটিক্যাল ডেসক্রিপটিভ ডায়াগনস্টিক অল দিস যে আমি একবার একটা স্টাডি করে আমি ক্রস সেকশনাল স্টাডি ঠিক আছে ডেসক্রিপটিভ স্টাডি তুমি ডায়াগনস্টিক স্টাডি কিন্তু শুধু হয় তোমার ক্রস সেকশনাল এবং কেস সিরিজ দিয়ে কোন ডেসক্রিপটিভ স্টাডি তুমি একটা ডেসক্রিপটিভ স্টাডি করতে চাচ্ছ এটা কিন্তু ইউ ক্যান এমপ্লয় এ ক্রস সেকশনাল মেথড ইউ ক্যান এমপ্লয় এ কেস সিরিজ মেথড ইউ ক্যান এমপ্লয় এ কোহর্ট স্টাডি তাহলে তুমি ডেসক্রিপটিভ স্টাডিতে তুমি ক্রস সেকশনাল করতে পারো তুমি কেস সিরিজ করতে পারো তুমি কোহর্ট করতে পারো অ্যানালিটিক্যালে দেখো এখানে অ্যানালিটিক্যাল স্টাডির জন্য ইউ ক্যান এমপ্লয় এ ক্রস সেকশনাল কেস সিরিজ কিন্তু এটা নেই অ্যানালিটিক্যালে এটাতে কেস কন্ট্রোল আছে কোহর্ট আছে আরসিটি আছে তো অ্যানালিটিক্যাল স্টাডিতে কিন্তু আরসিটি কিন্তু অন্যগুলোতে ডায়াগনস্টিক বা ডেসক্রিপটিভে আরসিটির কোনো এখানে জায়গা নেই only analytical studyতে you have to if you want to analysis something you have to go for RCT analytical cohort study করে you can do তুমি case control study করে you can do এবং cross sectional study করে you can do analytical study ঠিক আছে so এটা হচ্ছে very simply যে in short in brief যে what kind of তোমার methods in what kind of study তে তুমি কোন ধরনের মেথড তুমি অ্যাপ্লাই করতে পারো আরসিটিটা মেইনলি হয় এক্সপেরিমেন্টাল স্টাডিতে এবং এখানে ডিফারেন্সটা কি তাহলে আরসিটিতে আর বাকিগুলাতে অবজারভেশনাল ডিজাইন কিন্তু বাকি চারটা যে কেস কন্ট্রোল কোহর্ট কেস সিরিজ এগুলা হচ্ছে বাকি চারটাই হচ্ছে কি তোমার অবজারভেশনে আর এক্সপেরিমেন্টালের ভিতরে ওই আরসিটি এবং বাকি চারটার মধ্যে ডিফারেন্সটা কি ওই ডিফারেন্সটা হচ্ছে একটাই যে বাকি চারটাতে ইনভেস্টিগেটর হি ইজ সিম্পলি অ্যান অবজারভার যে ন্যাচারালি তোমার ঘটতেছে ব্যাপারটা হি ক্যান নট ইন্টারভেন হি সিম্পলি অবজার্ভস এক্সপেরিমেন্টাল কিন্তু অবজারভেশন না হি ক্যান ম্যানিপুলেট যে ইনভেস্টিগেটর যে রিসার্চারে ওইখানে সে ইচ্ছা হলে ভ্যাকসিন দিবে ইচ্ছা হলে তোমার ড্রাগ দিবে ইচ্ছা হলে ড্রাগ উইথড্র করবে
ইচ্ছা হলে ভ্যাকসিন উইথড্র করবে, উইথড্র করবে, অর্থাৎ হি ক্যান ম্যানিপুলেট। সো দিস ইজ দ্য ডিফারেন্স। অবজারভেশনাল ডিজাইন এবং এক্সপেরিমেন্টাল ডিজাইনের ডিফারেন্সটা হচ্ছে এটাই যে ওইখানে ম্যানিপুলেট করতে পারবে, এখানে কোনো এক্সপেরিমেন্টালে ম্যানিপুলেট করতে পারবে, অবজারভেশনে জাস্ট হি ক্যান অবজার্ভ, এক্সপেরিমেন্টে হি ক্যান ডু সাম এক্সপেরিমেন্টেশন। কি ডিফারেন্ট বিটুইন স্টাডি ডিজাইন? তাহলে স্যাম্পল আমরা বলছিলাম যে তোমার ডিফারেন্ট স্টাডির জন্য ডিফারেন্ট কাইন্ড অফ স্যাম্পলিং সে জায়গায় হতে পারে, স্যাম্পল হতে পারে। তাহলে তোমার যে স্যাম্পলিং যে তুমি করছো এখানে ওইখানে যেটা এজ এজ নিয়ে হতে পারে, সেক্স নিয়ে হতে পারে, তারপর এক্সপোজার স্ট্যাটাস, এক্সপোজড আনএক্সপোজড, ডিজিজ স্ট্যাটাস, যে সিক অ্যান্ড হেলদি, অসুস্থ লোক সুস্থ লোক, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার মেজারমেন্টটা, যে কিছু কিছু স্টাডিতে আছে মেজারমেন্টটা তুমি একেবারে স্টাডি শেষ হলে করবে, কিছু কিছু তোমার স্টাডিতে হচ্ছে যে অনগোয়িং, তুমি স্টাডি চলাকালীন বিভিন্ন সময়ে তুমি ওইখানে স্টাডিটা মেজার করবে। তাহলে এই যে মেজারমেন্টটা কোন সময় করবে, পার্টিসিপেন্ট কিভাবে তুমি সিলেক্ট করবে, এবং আউটকাম যেটা তোমার যে ডাটা যেটা আসবে, হ্যাঁ, আউটকাম অফ ভেরিয়েবল, এটা তুমি কিভাবে, যেমন এটা তুমি ইনসিডেন্ট বের করবে, না প্রিভিলেন্স বের করবে, না অন্য জিনিস বের করবে, না মরবিডিটি মর্টালিটি, ঠিক আছে। তাহলে কতজন মারা যাচ্ছে, কতজন অসুস্থ হচ্ছে, তাহলে আউটকাম যেটা, আউটকাম মে বি সিকনেস, মে বি তোমার গেট ওই যে বলে কোভিডে এতজন লোক সুস্থ হলো, তাহলে আউটকাম এতজন লোকজন মারা গেল, হ্যাঁ। তাহলে এই যে সুস্থ আমার এতজন লোক কমপ্লিকেশন ডেভেলপ করলো, তাহলে দিস আর দ্য আউটকাম। তাহলে তুমি কি করতে চাচ্ছ, তুমি কি আউটকাম ওইখানে মেজার করতে চাচ্ছ। আচ্ছা, তো এবং স্টাডিতে ওই যে আমরা বলছি কেস কন্ট্রোল, কোহর্ট স্টাডি, এক্সপোজড আনএক্সপোজড, কেস কন্ট্রোল, যে ওইখানে যে একদল কেস একদল হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ গ্রুপ কম্পারিজন গ্রুপ ওইখানে ইনভলভ আছে কিনা নাই, তুমি ওইখানে কম্পারিজন গ্রুপ রাখছো কি রাখো ওইখানে। তারপর তোমার স্টাডি ডিজাইন whether it is observational or experimental। আচ্ছা, এখন সময়ের ব্যাপার আছে, তুমি যে ওই যে আমরা বারবার এটা বলছি যে এখন তোমার হচ্ছে সময়, যে তোমার স্টাডির জন্য সময়, তুমি যে বিষয় নিয়ে স্টাডি করতেছো সেটাও তোমার সময়ের সাথে সংশ্লিষ্ট। যে তোমার অনসেট ওই যে কোভিড বলতেছে শীতের সময় হলে বাড়বে, আবার সামার হলে কমবে, তাহলে আসলে এটা ওভার দ্য টাইম এটা বাড়ে কি কমে, যে অসুস্থ আগের ইনফেকশন ডিজিজ গুলা আগে অনেক বেশি ছিল, চাইল্ডহুড মর্টালিটি মরবিডিটি অনেক বেশি ছিল, তাহলে ওভার দ্য টাইম এটা কমছে। তাহলে সেটা ওভার দ্য টাইম, এটা কন্ডিশন, এটা অনসেট অফ কন্ডিশন, এটা কোন সময় বেশি হবে, ঠিক আছে। তাহলে অনসেট অফ কন্ডিশন এবং এটা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট স্টাডি ইট মেজার্স ইন ডিফারেন্ট ওয়ে। তাহলে তুমি ওইখানে যে ইউ হ্যাভ টু, তাহলে এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় নিতে হবে যে টাইমিংটা। এখন তুমি একটা স্টাডি করলা, ওইটার ইনসিডেন্স হচ্ছে গিয়ে তোমার যে শীতকালে বেশি, এখন তুমি স্টাডিটা করলা যে সামারে, হ্যাঁ, তাহলে সামারে করলে তুমি তো রোগী অটোমেটিক্যালি ওইখানে কম পাবে। তুমি যে এখানে রোগের ইনসিডেন্স হচ্ছে এই বা প্রিভিলেন্স হচ্ছে, তাহলে তোমার স্টাডি এটা এটা ঠিক হলো না, এটা ঠিক হবে না এটা, হ্যাঁ। তাহলে এই যে টাইম, এই জিনিসটাও তোমাকে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে তোমার একটা তোমার দেখো এখানে যে টাইমের সাথে অনসেট অফ কন্ডিশন অফ ইন্টারেস্ট, এই যে কোন সময় এটা হলো, এখানে কোন মাসে এটা হলো, এটা হচ্ছে টাইম, নিচেরটা হচ্ছে গিয়ে সময়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে। আর ওইগুলো হচ্ছে যে তোমার পেশেন্ট, হ্যাঁ, যে সিরিয়াল নাম্বার অফ পেশেন্ট, তোমার ওইখানে একজন মারা গেছে, তারপর এখানে মারা গেছে, এই সময়ে মারা গেছে, এই রোগী 7 নম্বর রোগী এই সময়ে মারা গেছে, 8 নম্বর রোগী এই সময়ে মারা গেছে। তাহলে এই যে তাহলে অনসেট অফ কন্ডিশন, সো এখানে যে কি জন্য একটা ইম্পর্টেন্ট, ওই যে আমরা বলি না ক্লাস্টারিং অফ কেস, এখন দেখা গেল যে ম্যাক্সিমাম জানুয়ারি মাসে সব কেসগুলো তোমার এই সময়ে, যে জানুয়ারির 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে হয়েছে, বা ক্লাস্টারিং অফ কেস ম্যাক্সিমাম কেসগুলো এখানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভিতরে। তাহলে তুমি এরকম যদি করে নাও তাহলে ওই যে টাইম এটা, সো এটা তাহলে এখন তুমি বুঝতে পারলো এখানে যে সময়টাও এটা কিন্তু এখানে বিবেচ্য বিষয়। আচ্ছা, এখন আমরা কেস রিপোর্ট এবং কেস সিরিজ এটা নিয়ে আমরা একটু স্লাইড আমরা একটু আলোচনা, যেগুলো জানা তোমাদের এনিওয়ে ইয়ার দেন, হ্যাঁ, যে একটু রিনিউয়াল হচ্ছে তোমাদের। কেস কি, হোয়াট ইজ কেস? অসুস্থ লোক যার ভিতরে যে কন্ডিশনটা আছে, এ কেস অফ টিবি,
মানে যে টিবিতে সাফার করতেছে, যার ভিতরে টিবি রোগ আছে, তাহলে কেস রিপোর্ট অনেকগুলো হচ্ছে। কেস রিপোর্ট কি বা কেস সিরিজ, একটা রিপোর্ট অনেকগুলা কেস, এখানে টু মেনি, এখানে অনেকগুলা লোক দেখতেছো, এখানে কেসেস টু মেনি। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ ডিজিজ কন্ডিশন, হ্যাঁ, এক এক রকম, এক এক মানে সিমটম গুলা কি, এক একজনের তো সিমটম একরকম হতে পারে। ওই যে বলছে কোভিড, কারো এখানে সে কি বলে জ্বর আছে, সর্দি আছে, তারপর তার পেটের অসুখ হইতে পারে, তার মাথা ব্যথা হইতে পারে, তার ওইখানে সে লস অফ স্মেল হইতে পারে, লস অফ টেস্ট হইতে পারে, ঠিক আছে। তো ইন ডিফারেন্ট পিপল ডিফারেন্ট কাইন্ড অফ সিমটমস ওইখানে। তাহলে ক্যারেক্টারিস্টিক, তো এগুলা থেকে আমরা কমন, যে কমনলি কোনটা হয়, যে কমনলি জ্বর হয়, তো এটা মোস্ট কমনেস্ট এখানে। তো হইলে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়াল দ্যাট মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য, কোনগুলোর জন্য বেশি হয়, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে এইটা আমরা, যে বুড়ো লোক যদি হয়, যে ওখানে আমরা বলছি যে যাদের বয়স বেশি, তারপরে হচ্ছে কি ওইটা আউটকামও তুমি চিন্তা করো এখানে, যে তারপর যাদের হচ্ছে কমরবিডিটি, তার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, অন্য কোনো অসুখ আছে, তাহলে কি হয়, তাদের মরবিডিটি বেশি হয়। সো একটা কেস সিরিজ তুমি যদি অ্যানালাইসিস করো, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার চোখের সামনে এটা পরিষ্কার হবে। এটা তুমি ওইখানে একটা দুইটা কেস নিয়ে উঠো, এই কেস সিরিজ, we study lot of cases, a series of cases, then you can know this kind of thing. আচ্ছা, শুধুমাত্র কেস, যেখানে কেস, তাহলে এটা হচ্ছে ইউজফুল ফর ডেসক্রিপটিভ পারপাস অনলি। এবং এটা যে হোয়াট ইজ, যে বললাম হোয়াট ইজ এক্সপেক্টেড অর হোয়াট ইজ নর্মাল, হোয়াট মাইট বি দ্য প্রবলেমেটিক কেস, তুমি এটা এটা জানতে পারবে যে কোন সময় তার প্রবলেম শুরু হবে, ঠিক আছে, এবং কোন সময় নর্মাল, যে জ্বর নাই এটা হচ্ছে নর্মাল, জ্বর হচ্ছে এটা অ্যাবনর্মাল, ঠিক আছে। এখানে তো তার সর্দি আছে, এটা হচ্ছে তোমার অ্যাবনর্মাল, সর্দি সর্দি নাই এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। কেস কন্ট্রোল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, তাহলে হচ্ছে এইটাতে কেস এবং কন্ট্রোল, ঠিক আছে। তাহলে দুইটা গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখি, আমরা দেখিটা কি ওইখানে, আমরা কে কম্পেয়ার করি, যে আমরা ওইখানে কেসের সাথে কেস এবং কন্ট্রোলের ভিতরে এক্সপোজারটা আমরা দেখি, এক্সপোজারটা মেজার করি, ঠিক আছে। এই যে কেস এন্ড কন্ট্রোল, তো কেস ওইখানে হচ্ছে লাং ক্যান্সারের কেস, কতজন সিগারেট খাইছে এক্সপোজ টু স্মোকিং, কেসের ভিতরে কতজন আনএক্সপোজ সিগারেট খায় নাই, নন স্মোকার। কন্ট্রোল, কন্ট্রোলের ভিতরে কতজন হচ্ছে গিয়ে ওইখানে সিগারেট স্মোক করে, সিগারেট খায়, এবং কতজন খায় না। তাহলে সিম্পলি তাহলে দেখো কেস এবং কন্ট্রোলের ভিতরে কি দেখতেছি ওইখানে, যে এক্সপোজারটা দেখতেছি, যে কারা এক্সপোজ আর কারা এক্সপোজ না, এবং তারপরে এইটা থেকে আমরা ওই আমাদের হিসাবটা ক্যালকুলেট করি। তাহলে কেস এবং কন্ট্রোল, যে দেখার বিষয় হচ্ছে এক্সপোজার, কেসের ভিতরে কতজন স্মোকার ছিল, আর কন্ট্রোল এবং কতজন নন স্মোকার ছিল, কন্ট্রোলের ভিতরে কতজন স্মোকার কতজন নন স্মোকার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমার কহট, কহটে আমরা দেখো, আমরা কি দেখি ওইখানে, যে উল্টা, জাস্ট ইউ সি, যে ওইখানে আমরা দেখছি যে কেসের ভিতরে কতজন এক্সপোজড এবং আনএক্সপোজড। তাহলে এটা তুমি ঘুরাই নাও, ওইখানে যে এক্সপোজড কতদিনের ভিতরে কেস, অথবা আনএক্সপোজড কতদিনের ভিতরে কেস, ঠিক আছে। অর্থাৎ এক্সপোজড এবং আনএক্সপোজড, যে স্মোকার স্মোকিং করতেছে তাদের কতজনের ভিতরে লাং ক্যান্সার ডেভেলপ করতেছে, যে স্মোক করে না তাদের কতজনের ভিতরে লাং ক্যান্সার ডেভেলপ করতেছে, সিম্পলি দ্য অপোজিট ওয়ে কেসেস। হ্যাঁ, তাহলে যারা, আমরা তো এখানে কি দেখি, যে এক্সপোজড, যে ওইখানে যে এক্সপোজড এবং আনএক্সপোজড, যে কেসের ভিতরে ওইখানে এক্সপোজড, সে স্মোকিং করতেছে করতেছে করতেছে, তারপর তার সে লাং ক্যান্সারের রোগী হয়েছে। আনএক্সপোজড, এখন সে রোগী হয় কিনা, সেও রোগী হয়ে গেছে, ঠিক আছে। এক্সপোজার নাই, নন স্মোকারও তো রোগী হইতে পারে। আচ্ছা, এখন কন্ট্রোল, কন্ট্রোলের ভিতরে একই জিনিস আমরা দেখবো এখানে, যেটা আমরা কন্ট্রোল নিচ্ছি ওইখানে, যে তাহলে এক্সপোজড, যে এবং আনএক্সপোজড, যে কতজনের ভিতরে তোমার এইখানে যে অসুখটা তোমার হয়। তো সিম্পলি ইটস দ্য অপোজিট। এক জায়গায় আমরা ওইখানে ডাইরেক্টলি, যে অর্থাৎ আসলে ব্যাপারটা হচ্ছে এক্সপোজার মেজারমেন্ট, একটা হচ্ছে রুগী দিয়ে স্টার্ট হয়, আর আরেকটা হচ্ছে গিয়ে এক্সপোজার দিয়ে স্টার্ট হয়। একটা এক্সাম্পল,
ওইখানে এজমার রোগী মনে করো 50টা নতুন এজমার রোগী, ঠিক আছে? 1 বছরের ভিতরে 50টা আন্ডার 5 বাচ্চা এজমা পেশেন্ট ডিটেক্ট হয়েছে। তাহলে এখন আমরা একই সাথে ওইখানে ওই বাচ্চাগুলোর যে এজমা হলো বাকিগুলার হইল না, তো যেগুলার হয় নাই, দিস কেসেস আর কম্পেয়ার্ড যে ওগুলার এজমা নাই, তারা আসছে অর্থোপেডিক সার্জারির জন্য উইথ এ ডিফারেন্ট প্রবলেম, ডু নট হ্যাভ এজমা। আচ্ছা, তাহলে ওরা হচ্ছে গিয়ে তোমার যার এজমা নাই সে হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোল, আর ওইটা হচ্ছে কেস যার এজমা আছে। তাহলে এখন আমরা ওই যে দেখলাম যে আমরা ধরে নিচ্ছি এজমার কারণটা হচ্ছে ম্যাটারনাল হেয়ার স্প্রে, যে বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই মা তোমার হেয়ার স্প্রে করে, এইটা একটা অ্যালার্জেন, এইটার কারণে বাচ্চাদের তোমার এজমা হয়। তাহলে যে বাচ্চাদের, তাহলে আমরা এখানে দেখবো যে যারা অর্থোপেডিক্স এর জন্য আসছে তাদের কতজন, তাদের মার কতজন তোমার এখানে হেয়ার স্প্রে ইউজ করে, আর যারা এজমা প্রবলেম নিয়ে আসছে তাদের মায়েদের ভিতরে কতজন তোমার এখানে হেয়ার স্প্রে ইউজ করে। সো ইদার ইউ কম্পেয়ার ইট। এখন যদি দেখা যায় যে ওইখানে যাদের এজমা হয়েছে তাদের মায়েরা, মেজরিটি অফ দেয়ার মাদার দে ইউজ হেয়ার স্প্রে, আর যারা অর্থোপেডিক কেস তখন মেজরিটি অফ দ্য মাদার দে ডোন্ট ইউজ হেয়ার স্প্রে। তাহলে তো ব্যাপারটা এখানে পরিষ্কার হয়ে গেল। যদি অন্যরকম হয় তাহলে তো এটা ঠিকতেছে না, যে নো, হেয়ার স্প্রে ইজ নট রেসপন্সিবল। সো দিস ইজ এন এক্সাম্পল। সো ইউ সি, হেয়ার স্প্রে, নো হেয়ার স্প্রে, হেয়ার স্প্রে, নো হেয়ার, চিলড্রেন উইথ এজমা, হেয়ার স্প্রে, নো হেয়ার স্প্রে, কোনটা বেশি? চিলড্রেন উইদাউট এজমা, হেয়ার স্প্রে, নো হেয়ার স্প্রে। ওইখান থেকে যে উইদাউট এজমা ওইখানে তোমার হেয়ার স্প্রে ওইখানে বেশি, তাহলে তো হেয়ার স্প্রে তার মা ইউজ করতেছে কিন্তু তার এজমা হচ্ছে না। সো ইট ডাজন্ট স্ট্যান্ড যে হেয়ার স্প্রের কারণে হচ্ছে, এটা ঠিক আছে। অথবা ওইখানে যে সে হেয়ার স্প্রে ইউজ করে না এবং তার বাচ্চাও এজমাতে সাফার করে না, ঠিক আছে। আমরা কিন্তু এটা থেকে এই যে কেস কন্ট্রোল স্টাডি, এটা থেকে আমরা কি বের করতে পারি? ওয়ার্ড রেশিও। ওয়ার্ড রেশিওটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে প্রবাবিলিটি, যে হওয়ার সম্ভাবনা, এই যে তোমার হেয়ার স্প্রে থেকে এজমা হওয়ার সম্ভাবনা, ইটস প্রবাবিলিটি। হ্যাঁ, যে তাহলে এটা আমরা তাহলে কিভাবে হয় ওয়ার্ড রেশিও কেসেস, যে ওইখানে দেখো কেস এক্সপোজ, ই প্লাস মানে এক্সপোজ, ই মাইনাস নট এক্সপোজ, ঠিক আছে। তাহলে এ বাই সি অর্থাৎ কেস, এটা কেস এক্সপোজ ডিভাইডেড বাই আনএক্সপোজড, ঠিক আছে। কন্ট্রোলে এটা হচ্ছে বি ডিভাইডেড বাই, ওইখানে হচ্ছে যে কন্ট্রোলের ভিতরে ওই এক্সপোজ আনএক্সপোজড, ঠিক আছে। তাহলে এই দুইটাকে আমরা ভাগ করব এই, সো এ ডিভাইডেড বাই সি, বি ডিভাইডেড বাই ডি, এটা যে এক্সপোজ কতজন ওইখানে, যে কেসের ভিতরে যারা এক্সপোজ ছিল এবং যারা আনএক্সপোজ, এইখানে এ ডিভাইডেড বাই সি, ওইখানে মনে করো 18, ওইখানে মনে করো 5, তাহলে এইখানে কত দাঁড়ালো? যে মনে করো 0.5। এখানে হচ্ছে বি ডিভাইডেড বাই ডি, ওইখানে মনে করো দাঁড়ালো যে 0.3, তাহলে 0.5 ডিভাইডেড বাই 0.3, ঠিক আছে। এই এখন স্ট্রেংথ এন্ড লিমিটেশন অফ কেস কন্ট্রোল স্টাডি, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা জানো, তো আমরা খুব কুইকলি এটা একটু দেখে নাও এখানে, যে এটা হচ্ছে যে সিম্পল, তারপর রেয়ার, সাধারণত রেয়ার কেসগুলা জন্য এটা তোমার সুবিধা। আচ্ছা, তারপরে কেসগুলা কিন্তু তুমি হাসপাতালে হেয়ার কেয়ার মানে কেয়ার সেটিং এ তুমি ইজিলি ওখানে পাবে। আর হচ্ছে যে অনেক সময় যেটা স্ট্রেংথ উইকনেস, যেটা লিমিটেশন হচ্ছে যে সিলেকশন বায়াস, যে তুমি কন্ট্রোল গ্রুপ, ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম, যে আমরা বলছিলাম যে ওই যে ইয়ামি টুথপেস্ট, এখন তুমি এখানে সিলেকশন বায়াস, যে কন্ট্রোল গ্রুপে তুমি এখানে বেশি করে যে তুমি কি করছো, উইথ ডেন্টাল ক্যারিজ, যাদের ক্যারিজ বেশি ওই ধরনের বাচ্চাদেরকে বেশি ঢুকাই দিছো। সিলেকশন বায়াস তোমার স্টাডিকে ইনফ্লুয়েন্স করার জন্য সিলেকশন বায়াস হতে পারে ওইখানে। আরেকটা হচ্ছে ইনফরমেশন বায়াস, যে তোমার রুগী, যে তুমি তাকে ভাই আপনি সিগারেট কত বছর থেকে খান, তো সেইটা তো আন্দাজ করে বলবে, সেইটা বলতে পারে যে আসলে সিগারেট খায় মনে করে সে ওইখানে যে 10 বছর থেকে, তো হি মে সে আই এম এ স্মোকার সিন্স মাই চাইল্ডহুড, আমি 20 বছর আগ থেকে সিগারেট খাই, ঠিক আছে। তাহলে আপনি ডেইলি কতটা সিগারেট খান? আসলে খায় তোমার ওইখানে 7টা 8টা, তো সে বলতে পারে ওইখানে যে আমি ডেইলি 20টা খাই। আবার ওইখানে মনে করো সে 20টা খায়, তো তোমাকে বলতে পারে যে না আমি 7টা 8টা খাই। তাহলে এই যে ইনফরমেশন বায়াস, এটা কিন্তু হইতে পারে।
ক্রস সেকশনাল স্টাডি, এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ রিসার্চ সার্ভে তোমাদের জন্য, ক্রস সেকশনাল, ঠিক আছে। এবং এটা আমরা কি করি যে এটা দিয়ে ইউজুয়ালি প্রিভিলেন্সটা দেখা হয়, প্রিভিলেন্স, ঠিক আছে। এবং প্রিভিলেন্স হচ্ছে ওই যে ডিজিজ এক্সপোজার ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে, ডিজিজ এক্সপোজার ওভার টাইম এবং মেজার প্রিভিলেন্স অফ ডিজিজ, নো ইনসিডেন্স। ক্রস সেকশনাল স্টাডির মাধ্যমে আমরা ইনসিডেন্স পাই না, আমরা প্রিভিলেন্স পাই। তারপরে ডিফাইন্ড পপুলেশন, এই যে আমার পপুলেশনটা, যে আমি স্যাম্পল করবো এখানে, কালেক্ট ডাটা অন আউটকাম, তাহলে আমি ওই যে এক্সপোজ নন এক্সপোজড, ঠিক আছে, এক্সপোজ নন এক্সপোজড, তুমি দেখো এখানে তাহলে ওই যে আমরা যেটা বলছিলাম যে এক্সপোজ, যে তোমার আমার কন্ট্রোল কেস, যে অসুস্থ লোকের ভিতরে, এবং যে এখন মনে করো যে এক্সপোজড ডিজিজড লাং ক্যান্সার হয়েছে, কোন লাং ক্যান্সারের রোগী, যে এখানে 10 জন লাং ক্যান্সারের রোগী, এখানে 6 জন হয়েছে এক্সপোজড স্মোকার, আর নট এক্সপোজ মানে নট স্মোকার হচ্ছে 6 জন। 10 জন লাং ক্যান্সারের রোগীর ভিতরে 6 cases are exposed to smoking, they had been smoking, they were smoker, এবং ওইখানে 4 জন they were not smoker, ঠিক আছে, not diseased। এখন আমি দেখতেছি আরেকটা গ্রুপের রিস্ক ফ্যাক্টর, তাহলে এক্সপোজার, হ্যাঁ, ডিজিজ এবং রিস্ক ফ্যাক্টর, এক্সপোজড নট এক্সপোজড, ঠিক আছে। তাহলে এক্সপোজ যে তার তো তোমার অসুখ ওইখানে তোমার না হইতে পারে, সিগারেট খাইছে তারপরও তার লাং ক্যান্সার না হইতে পারে। এবং নট এক্সপোজড যে সে তো তোমার ওইখানে তোমার সিগারেট খায়ও না, তার লাং ক্যান্সারও হয় না। তো ইটস বোথ দ্য ওয়েস গোজ, যে তুমি এক্সপোজ নন এক্সপোজড, তোর যারা এক্সপোজ তার ভিতর রোগী হইতে পারে নাও হইতে পারে। এক্স্যাক্টলি একইভাবে যারা তোমার নন এক্সপোজড, ওইখানে যে, হ্যাঁ, যে রোগী তার ভিতরে তোমার ওইখানে সে এক্সপোজ হইতে পারে নাও হইতে পারে। যে আমি লাং ক্যান্সারের রোগী, আমি সিগারেট স্মোকার হইতে পারি নাও হইতে পারি, ঠিক আছে। আমি সুস্থ লোক, ওইখানে সুস্থ লোক, আমার লাং ক্যান্সার নাই, আমি স্মোকার হইতে পারি নাও হইতে পারে। সো ইটস গট বোথ দ্য ওয়েজ। সো এখানে একটা তোমার উদাহরণ, যে তাহলে আমরা দেখতে চাচ্ছি কি যে সিভিয়ারিটিও, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী যারা আছে, বাতের রোগী, তাদের মধ্যে এখানে সিভিয়ারিটি, ডিজিজ সিভিয়ারিটি, ঠিক আছে। তো এখানে স্টাডি পপুলেশন কারা, যে সিলেট মেডিকেল কলেজের যারা তোমার আউটডোরে আসে, মেডিসিন আউটডোরে, অথবা তোমার ওইখানে যারা একটা রিউমাটোলজি ওইখানে বাত ব্যথি আউটডোর আছে, ওইখানে যারা আছে, ওইখানে যে রোগীগুলো আসে ওরা হচ্ছে যে আমার যে পপুলেশন, স্টাডি পপুলেশন। তো ওইখানে আমি কি দেখতেছি, ওইখানে কি মেজার করতেছি, যে ডিগ্রি অফ ডিজিজ সিভিয়ারিটি আউটকাম। তাহলে ওইখানে আমি কি দেখতে পারি, যে রোগীর ডেমোগ্রাফিক, তার বয়স দেখতে পারি, হ্যাঁ, তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড দেখতে পারি, সে কতদিন থেকে সাফার করতেছে, তার ট্রিটমেন্ট হিস্টোরি। তাহলে এইগুলা হতে পারে আমার ওইখানে যে দিজ আর দ্য এক্সপোজার, আউটকাম এক্সপোজার, ঠিক আছে, অ্যানালাইসিস। তাহলে আমি এখানে অ্যানালাইসিস, তো যে ওই যে ডিফারেন্ট এক্সপোজার, ওই যে তার ডেমোগ্রাফি, এই যে উপরের যে তোমার এখানে ভেরিয়েবল যেগুলো, ডেমোগ্রাফি ভেরিয়েবল, ডিজিজ হিস্ট্রি, ট্রিটমেন্ট হিস্ট্রি, এগুলার ভেরিয়েবল, এগুলার সাথে যে মিলায়ে তার ওইখানে ডিজিজ সিভিয়ারিটি, যে একজন তোমার ওষুধপাতি খাইতেছে সিভিয়ারিটি কম, তোমার হার্ট এক্সারসাইজ করতেছে সিভিয়ারিটি কম, বাট দেখা গেল একজন তোমার এই ধরনের ডায়েট খায়, সে ওইখানে তোমার বেশি বেশি করে, একজন তোমার হচ্ছে যে অল হিজ গ্লুটেন বেসড, একজন হচ্ছে নন গ্লুটেন বেসড খাবার। তাহলে সো you can analyze it on the basis of that very measures. ক্রস সেকশনাল স্টাডিতে আমরা হচ্ছে বেনিফিট এবং তার হচ্ছে গিয়ে যে ফিজিবিলিটি, এবং এইটা যে এটা হচ্ছে ইজি টু ডু, এবং ইউ ক্যান ক্যালকুলেট দ্য প্রিভিলেন্স, এবং অড রেশিও মেজার ফেসেস ইউ ক্যান ক্যালকুলেট থ্রো সে এই এটার মাধ্যমে তুমি করতে পারো অড রেশিও, যেটা আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, আমরা একটু কুইক যাচ্ছি ওখানে। তো এটার লিমিটেশন তো এটাই হচ্ছে যে তুমি শুধুমাত্র প্রিভিলেন্স সেটাতে বের করতে পারবে, বাকি আর কোনো কিছুই বের করতে পারবে না, ঠিক আছে। তারপরে ওই যে বললাম, ওই যে টাইম একটু আগে বলছিলাম যে সামারে না তোমার হচ্ছে উইন্টারে তুমি, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ডিড এক্সপোজার কাম আফটার অনসেট অফ ডিজিজ। তো এইগুলা হচ্ছে টাইমিং, এইগুলো হচ্ছে একটা প্রবলেম।
যে এক্সপোজারটা আগে না তোমার অসুখটা আগে, কোনটা আগে ওইখানে। হ্যাঁ, কোহর্ট স্টাডি, কোহর্ট স্টাডি এটা আমরা তো এখানে এটা আমরা খুব কুইক যাব, একটু তোমরা একটু দেখে নাও, কারণ এটা তো অলরেডি ইউ নো যে উইদাউট দি এটা হচ্ছে আমরা কি করি কোহর্ট স্টাডিতে এট রিস্ক পপুলেশন নিয়ে কাজ করি, ডিজিজ পপুলেশন না, ঠিক আছে। এবং আমরা লুক ফরওয়ার্ড যে তার ভিতরে অসুখটা হয় কিনা আমরা দেখি। ওই যে সে স্মোক করতেছে, বললাম স্মোকার, সে স্মোক করতেছে, আমরা দেখবো তার ভিতরে লাং ক্যান্সার হয় কি হয় না। এবং কোহর্ট স্টাডি ওইটা আমরা আগেই তোমার দেখাইছি, ওইখানে ইট মে বি ডেসক্রিপটিভ, ইট মে বি অ্যানালিটিক। এই যে কোথায় ওইখানে পার্টিসিপেন্ট, এট রিস্ক পার্টিসিপেন্ট, তাদের এখনো অসুখ হয় নাই, উইদাউট আউটকাম, সে এখনো লাং ক্যান্সার তার হয় নাই। আমি দেখবো এখানে সে সিগারেট খাইতেছে কিন্তু তার লাং ক্যান্সার হয় নাই, সে এট রিস্ক, আমরা জানি সিগারেট যারা স্মোকার তারা এট রিস্ক লাং ক্যান্সার, তাহলে ওইখানে তার আউটকামটা হয় কিনা, এবং ওইখানে হয় হয় না, ঠিক আছে। তাহলে এইটা আমরা দেখবো। অ্যানালিটিক্যাল কোহর্ট স্টাডি, তোমার আরেকটা স্টাডি ওখানে তোমার দেখো যে স্টাডি পপুলেশন, ওইখানে হচ্ছে যে এক্সপোজ নন এক্সপোজ, ঠিক আছে। এখন যারা এক্সপোজ, যেমন ওইখানে বিটা ব্লকার, বিটা ব্লকারের কারণে তোমার একেবারে রেনাল, যারা যারা বিটা ব্লকারে থাকে তাদের যদি রিনাল তোমার ট্রান্সপ্লান্ট করা হয় তো এটা রিজেকশন বেশি হয়, ঠিক আছে। এইটা হচ্ছে একটা হাইপোথেসিস যে বিটা ব্লকারের যারা দুই পিপল হু আর অন বিটা ব্লকার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তাদের যে তারা যদি রেনাল কিডনি ট্রান্সপ্লান্ট করে তাহলে ওইটা রিজেকশন বেশি হয়, ঠিক আছে। তাহলে স্টাডি উইদাউট দ্য আউটকাম অফ ইন্টারেস্ট, ঠিক আছে, তাদের কিন্তু এখনো যে ওইটা হয় নাই, হ্যাঁ, তাদের কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় নাই, ঠিক আছে। তাহলে এদের ভিতরে ওইখানে যারা এক্সপোর্ট ছিল ওইখানে আমরা দেখবো ওভার দ্য কোর্স অফ টাইম যে তার ওই রিজেকশনটা হয় কিনা, দে আর এক্সপোজ, বিটা ব্লকার খাচ্ছে, দে ডু নট ডেভেলপ দ্য আউটকাম অফ ইন্টারেস্ট। নো এক্সপোজার, সে বিটা ব্লকার ব্যবহারই করে না কিন্তু তারপরে রিজেকশন হচ্ছে কি হচ্ছে না, বিটা ব্লকার ইউজ করে তার ভিতরে রিজেকশন হচ্ছে কি হচ্ছে না, বিটা ব্লকার ইউজ করে না তার ভিতরে রিজেকশন হচ্ছে কি হচ্ছে না, কোনটাতে বেশি। কোহর্ট স্টাডি কি জন্য তোমরা এটা জানো, প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ, আবার রেট্রোথেটিক প্রসপেক্টিভ এই জন্য হয় এখানে। আচ্ছা, কোহর্ট স্টাডির মাধ্যমে আমরা পাইতে পারি রিলেটিভ রিস্ক, হ্যাঁ, রিলেটিভ রিস্ক ওইখানে যে কতটুকু ওইখানে রিলেটিভ রিস্ক, যারা স্মোকার বা বলি না যে অনেক সময় যে তাদের ওইখানে 9% যে তার হওয়ার সম্ভাবনা বেশি, এই যে রিলেটিভ রিস্ক, যারা স্মোক করে এবং যারা করে না তাদের ভিতরে যারা স্মোকার তাদের হচ্ছে 9% বেশি রিস্ক। তাহলে এই যে জিনিস আমরা কি ভাবে, এটা হচ্ছে রিলেটিভ রিস্ক। তো রিলেটিভ রিস্ক তোমরা এখানে দেখো এখানে যে এ বাই এ প্লাস বি, যে ওইখানে এ এবং বি এরা হচ্ছে এক্সপোজড, টোটাল নাম্বার অফ এক্সপোজ হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এরা সবাই স্মোকার, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে সবাই এক্সপোজ, সবাই হচ্ছে স্মোকার এক্সপোজড। আচ্ছা, তাহলে এই এক্সপোজদের ভিতরে যে তোমার ওইখানে যে সবাই স্মোকার কিন্তু এখানে লাং ক্যান্সার হচ্ছে শুধু এ নাম্বার অফ পিপুলের, বি নাম্বার অফ পিপুল যারা বি নাম্বার অফ পিপুল তাদের লাং ক্যান্সার হয় নাই, তাহলে এ ডিভাইডেড বাই এ প্লাস বি, টোটাল ওইখানে যে এক্সপোজড পিপুল হচ্ছে গিয়ে ওইখানে 10 জন, 10 জনের ভিতরে 10 জন স্মোকার, হ্যাঁ, 10 জনের ভিতরে ওইখানে এ মানে মনে করো 4 জনের লাং ক্যান্সার হয়েছে, তো 4 ডিভাইডেড বাই 10, ওকে। আনএক্সপোজড এরা স্মোক করে না, দে আর নন স্মোকার, নন স্মোকারের ভিতরে আবার ওইখানে তোমার সি নাম্বার অফ পিপুল দে ডেভেলপ লাং ক্যান্সার, ডি নাম্বার অফ পিপুল তারা এটা করে নাই, লাং ক্যান্সার ডেভেলপ করে নাই। এখন মনে করো এখানে সি হচ্ছে 2, আর ডি হচ্ছে গিয়ে ওইখানে যে মনে করো 8, তাহলে 2 ডিভাইডেড বাই 8, ঠিক আছে, তাহলে 4, তাহলে এই যে ওইখানে আগেরটা তো মনে করো হয়েছে ওইখানে 5, এইখানে হচ্ছে মনে করো আরেকটু মাত্র 2, তাহলে এই যে যেটা বের হবে সেটাই হবে রিলেটিভ, এতটুকু সম্ভাবনা বেশি যারা এক্সপোজ তাদের ভিতরে। কোহর্ট স্টাডির স্ট্রেংথ এবং হচ্ছে কি উইকনেস, উইকনেসে তোমার যেটা হয়, স্ট্রেংথ তো আমরা জানি ওইটা যেটা আমরা তো যে ইউ ক্যান ক্যালকুলেট রেটস অফ নিউ ইভেন্টস, টাইমিং অফ এক্সপোজার বিফোর ডিজিজ এক্সিট, গুড ফর স্টাডিং হেলথ ইফেক্টস অফ রেয়ার এক্সপোজার, হ্যাঁ। উইকনেস যেটা হয় ওইখানে কনফাউন্ডিং একটা ইফেক্ট থাকে এবং বায়াস থাকে,
এবং এটা অনেক সময়, কারণ তুমি তো দেখবে ওভার টাইম যে ওই যে কতদিন, মানে ইউ হ্যাভ টু অবজার্ভ ফর লং মেনি ইয়ার্স, অনেক সময়ের প্রয়োজন, ইত্যাদি প্রসপেক্টিভ হয়। হ্যাঁ, আর রেয়ার আউটকাম যে অসুখগুলা খালে বদ্রে হয়, সেটার জন্য তো তোমাকে যে স্যাম্পল নিতে হবে, তো এটা তো অনেক, ইউ হ্যাভ টু ওয়েট যে এইখানে একটা হচ্ছে ওইখানে একটা হচ্ছে, তাহলে সো দিস আর দ্য উইকনেস অফ এ কোহর্ট স্টাডি। আরসিটি এটা হচ্ছে, আমরা আগেও বলছি, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং এভিডেন্স, প্রিন্সিপাল এক্সপেরিমেন্টাল ডিজাইন ইন মেডিকেল রিসার্চ, প্রিন্সিপাল এক্সপেরিমেন্টাল ডিজাইন। হ্যাঁ, তাহলে ওইখানেও কিন্তু একই জিনিস, যে ওই যে আমরা লাইক এ কোহর্ট স্টাডি, ওইটা ইটস লাইক এ কোহর্ট স্টাডি, কিন্তু ডিফারেন্সটা কি আমরা বলছি, যে ওইখানে এক্সপোজার স্ট্যাটাসটা, ওইখানে এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট করতেছে সে ওইখানে ডেলিবারেটলি এক্সপোজারটা, ওইখানে লোকজনকে, তোমার গিনিপিককে সে ওইখানে এক্সরে দিচ্ছে, হ্যাঁ, নিজে এক্সরে দিচ্ছে, ওইখানে সে নিজে ড্রাগ দিচ্ছে, হ্যাঁ, সে নিজে ওখানে ড্রাগ দিচ্ছে, ঠিক আছে। আর র্যান্ডমাইজ কন্ট্রোল, এই যে আরসিটা হচ্ছে, ইট ইজ কমপ্লেক্স, এবং এটা অনেক সময় লাগে, ইট টেকস লং টাইম, ইটস কস্টলি, অ্যান্ড ইটস হচ্ছে গিয়ে এটার ডিউরেশন অনেক বেশি, ইটস ভেরি লেংদি। আচ্ছা, তাহলে আরসিটি সবচেয়ে উপযোগী কোন ক্ষেত্রে? একটা স্পেসিফিক ইম্প্যাক্ট অফ স্পেসিফিক ইন্টারভেনশন, যেমন ভ্যাকসিন, হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল ভ্যাকসিন, ওই ভ্যাকসিন দিলে তোমার কোভিড হবে না, আরসিটি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গত একটা ড্রাগ, ওই যে আমরা কোভিড এর জন্য যে কত রকমের ড্রাগ আসতো না ওইখানে, যে বললো এই ড্রাগ এখন খুব বলা, যেমন ক্লোরোকুইনের কথা, হাইড্রোক্লোরোকুইনের কথা বলা হলো, হ্যাঁ, তাহলে এবং আরো অনেকগুলো ড্রাগের কথা, পরে আবার সবগুলো আউট হয়ে গেল ওইখানে, ওই যে ওইগুলা কিন্তু ওই আরসিটির মাধ্যমে এইগুলা আসলো গেল, ঠিক আছে, ওইখানে আসছে এমনিতেই, কিন্তু টিকবে কি টিকবে না সেটা ডিসাইড হবে থ্রু এ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করলে, দ্যাট ক্যান অনলি গিভ ইউ যে গ্যারান্টি যে হ্যাঁ ওইটা ওকে। উইদাউট আরসিটি তুমি এটা বলতেই পারো এটা কাজে ডক্সিসাইক্লিন, কিন্তু আরসিটিতে যদি প্রমাণিত হয় ডক্সিসাইক্লিন ইউজফুল, হাইড্রোক্লোরোনিক্স ইউজফুল, অনলি দেন এটা সবাই অ্যাকসেপ্ট করবে, এবং এটা তোমার ওই যে প্রটোকলে চলে আসবে। ওইখানেও তো সব বলে, কিন্তু আমরা এক্সপোজার নিয়ে কারবার, এক্সপোজার নন এক্সপোজার, ওই যে যাদের এক্সপোজ, যাদেরকে তোমার ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ভিতরে কোভিড হইল কি হইল না, যাদের ভ্যাকসিন দেওয়া হয় নাই তাদের ভিতরে হইল কি হইল না। তো আরসিটিতে দুই তিনটা জিনিস হচ্ছে গিয়ে তোমার ওইখানে, একটা হচ্ছে গিয়ে যে এটা র্যান্ডমাইজেশন, যে দুই তিনটা কি ফিচার, সেটা হচ্ছে র্যান্ডমাইজেশন, আর এটা হচ্ছে একটা মানে আমরা ইউজ অফ কনকারেন্ট কন্ট্রোল গ্রুপ বিফোর এন্ড আফটার স্টাডি, বিফোর এন্ড আফটার স্টাডি, যে ওই ইন্টারভেনশনের আগে কি ছিল এবং পরে তোমার কি হয়েছিল ওইখানে, বিফোর এন্ড আফটার স্টাডি এটা হয়। এটা আমি একটা উদাহরণ আগেই দিয়েছিলাম, যে ওইখানে যে অনেক সময় আমরা বলি যে বিফোর এন্ড আফটার স্টাডি, যেমন মনে করো ওইটা যে সিট বেল্ট, যে গাড়ি যারা চালাবে তাদের ইউজ অফ সিট বেল্ট, তাহলে তোমার আগে ওই আইন করা হয়েছে এখানে বাংলাদেশে, মনে করো সবাইকে সিট বেল্ট ইউজ করতে হবে, তাহলে আমরা এখানে দেখবো যে সিট বেল্ট ইউজ করার আগে যারা তোমার ওই যে ড্রাইভিং সামনে ড্রাইভ ফার্স্ট, প্রথম তোমার ওইখানে লাইনে বসে ওইখানে গাড়িতে ইন ফ্রন্ট, তাদের ইনজুরিটা ডেথটা বেশি, এবং সিট বেল্ট ইউজ করার পরে ওই আইন হওয়ার পর ওইখানে যে তোমার তাদের বেশি কিনা, যদি দেখা যায় যে সিট বেল্ট তোমার ওই লেজিসলেশন হওয়ার আগে, বিফোর পিপল স্টার্টিং ইউজ সিট বেল্ট, আগে তোমার মর্টালিটিও বেশি ছিল, সিভিয়ারিটিও বেশি ছিল, এখন সিট বেল্ট ইউজ করতেছে, ওইখানে মৃত্যুও কমছে, এবং ওই যে তোমার ইনজুরির সিভিয়ারিটিও কমছে, ঠিক আছে। ব্লাইন্ডিং, এটা তো তোমরা জানো, ব্লাইন্ডিং, যে ব্লাইন্ডিং আমরা কিভাবে করি, যে তোমার ব্লাইন্ডিং, সিঙ্গল ব্লাইন্ডিং, ডাবল ব্লাইন্ডিং, ট্রিপল ব্লাইন্ডিং, ঠিক আছে। যে মনে করো যে আমরা রোগী ওখানে দুই দল, টু গ্রুপ অফ পিপল, এক দলকে আমি ড্রাগ দিচ্ছি আরেক দলকে প্লাসেবো দিচ্ছি, তো এখানে রোগীরা জানে না, সিঙ্গল ব্লাইন্ড, কোন রোগী প্যারাসিটামল পাচ্ছে আর কোন রোগী ওইখানে প্যারাসিটামল না, ওইখানে সুজির ওইখানে ট্যাবলেট পাচ্ছে,
হ্যাঁ, তো দে ডোন্ট নো, ডাবল ব্লাইন্ড। ওইখানে ডাক্তারও জানে না, যিনি এক্সপেরিমেন্ট করতেছে উনিও কিন্তু জানে না যে কাকে কোনটা দেওয়া হচ্ছে। সে দ্য ডক্টর ইজ ট্রিটিং, তো উনি কিন্তু কোন গ্রুপের মধ্যে প্যারাসিটামল কে পাচ্ছে না সেটা উনিও জানে না। আরেকজন হচ্ছে গিয়ে ডাটা অ্যানালাইসিস যিনি করে, মানে দুইটা গ্রুপের ডাটা আসছে, তো কেস গ্রুপ, কেস এবং কন্ট্রোল, ঠিক আছে ভাই। ওই যে তোমার ওইখানে কেস কন্ট্রোল এখানে না, ওইখানে হচ্ছে তোমার গ্রুপ যে এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং নন এক্সপেরিমেন্টাল গ্রুপ, ঠিক আছে। তাহলে কোন গ্রুপের ডাটা কোনটা এটা উনি জানে না। তাহলে এটা হচ্ছে গিয়ে ওই যে ট্রিপল ব্লাইন্ড, তাহলে ব্লাইন্ডিং এটা আমরা করি ওই যে, তাহলে ওই যে বায়াসনেসটা কমানোর জন্য, টু প্রিভেন্ট বায়াসনেস। ওই যে তোমার আরেকটা হচ্ছে জেনারেল হচ্ছে আরসিটি, কিন্তু আরসিটিরও সমস্যা আছে। যে আরসিটি ট্রায়াল পার্টিসিপেন্টস আর হাইলি সিলেক্টেড ইন্ডিভিজুয়ালস, ওইখানে কিন্তু আরসিটির জন্য যে লোকজনকে সিলেক্ট করা হয়, যে অনেক সময় মানে তারা খুব এখানে যে ইচ্ছা করে করে এই লোকগুলোকে সিলেক্ট করা হয়, ভলান্টিয়ার গুলোকে ইচ্ছা করে করে তোমার সিলেক্ট করা হয় যাতে তোমার ইয়ে হতে পারে এই। এবং এটা দেখা গেছে যে কিছু তোমার ড্রাগ, যে এখানে ওইগুলো অনেকগুলো উদাহরণ আছে, যে ইউগোস্লাভিয়াতে একটা ড্রাগ দেখা গেল খুব সাকসেসফুল, হ্যাঁ, পরে তোমার এটা অন্য দেশে নিয়ে গিয়ে দেখা গেল যে না, ওইটা তোমার তেমন সাকসেসফুল না। ওইটা বলছে ওরা খুব এখানে তো ইয়াং জেনারেশনের উপরে, ইয়াং পিপলের উপরে এটা ইফেক্টিভ, কিন্তু ওল্ডার পিপল বা চিলড্রেন যারা, তাদের উপরে তো ইফেক্টিভ না। ওইটা মেলদের উপরে খুব ইফেক্টিভ, ফিমেলদের উপরে খুব ইফেক্টিভ, ওই যে জেনারেল সবার জন্য এটা প্রযোজ্য হতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কমপ্লেক্সিটি, যে ট্রায়াল প্রসিডিওর, এটা অনেক, ওই যে দেখছো তোমার ভ্যাকসিন ডেভেলপমেন্ট কতগুলো তোমার এখানে ফেজ আছে, এবং ইটস সো এক্সপেন্সিভ। যে এখানে তো বিফোর আফটার ওই যে স্টাডি তোমরা দেখো এখানে, যে একটা খুব সুন্দর উদাহরণ এখানে, যে আমরা ফ্লুকোনাজল এটা ইউজ করলাম, হ্যাঁ, যে তো বিফোর এন্ড আফটার স্টাডি, যে সার্ভাইভাল ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস ইন এইচআইভি রোগীদের একটা কমপ্লিকেশন হচ্ছে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। তাহলে এখানে বিফোর এবং আফটার, ঠিক আছে, ওইখানে ওইটা দেওয়ার আগে কি ছিল এবং দেওয়ার পরে কি হইল। টাইম সিরিজ স্টাডিজ, এটা পেপ স্মিয়ার নিয়ে, ঠিক আছে। তো পেপ স্মিয়ার ইউজ করার কারণে তোমার দেখো এখানে কি হচ্ছে ওভার দ্য টাইম, যে পেপ স্মিয়ার আমরা মনে করো 2000 সালে আমরা এটা স্টার্ট করছি এখানে, ঠিক আছে। হ্যাঁ, যে নাম্বার এটা হচ্ছে গিয়ে যে টাইম সিরিজ 2025, ঠিক আছে এই। তাহলে এখন দেখো তোমার ওইখানে এই যে নাম্বার অফ তোমার কেসেস এখানে কতটুকু, এইটা করার কারণে যে সার্ভাইকেল ক্যান্সারের পরিমাণ যে আমরা আগে এটা জানতে পারছি, যার কারণে মেজার নিতে পারছি পেপসিমারের মধ্যে এটা। সো ইউ সি যে এটা ওভার দ্য টাইম ইজ ডিক্লাইনিং। কোজি এক্সপেরিমেন্ট, এটাও তোমরা জানো, এটা হচ্ছে কি কোজি এজ ই ফর অলমোস্ট, এটা হচ্ছে মানে যে সবসময় তো আরসিটি করা সম্ভব হয় না, তো ইটস এন মিক্স আপ, যে আরসিটির মতোই কিন্তু এটা আসলে আরসিটি না, কোজি এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে যে কজ ইফেক্ট রিলেশনশিপ আমরা দেখি ওইখানে, এবং ফর এই যে এটা ইউজুয়ালি কমিউনিটি ইন্টারভেনশন যেটা হয়, এটা আমরা ইউজুয়ালি যে ইন্ডিভিজুয়াল লেভেলে না করে কোজি ইন্টারভেনশনটা এক্সপেরিমেন্টটা এটা মনে হয় যে তোমার এটা আমরা কি করতে কমিউনিটি লেভেলে এটা আমরা সাধারণত করি, এবং এটাও এক্সপেন্সিভ, এবং ওইখানে কমিউনিটি লেভেলে তুমি করবে ওইখানে সবার ওইখানে কিছু ইথিক্যাল ইস্যু তোমার রেজ করে, এক্সপেরিমেন্টাল ইথিক্যাল ইস্যু আছে, এটা তো এক্স্যাক্টলি তুমি ইথিক্যাল ইস্যু ধরে ওইখানে আছে। যে কোজে একটা উদাহরণ, কোজে এক্সপেরিমেন্টাল, তুমি ওইখানে যে তুমি ওইখানে একটা ক্লাসরুম, সে থিঙ্ক অফ এ ক্লাসরুম, তাহলে ক্লাসরুমে ওইখানে তুমি দেখতে চাচ্ছ ওইখানে যে বাচ্চা, তুমি ওখানে বললা যে বাচ্চাগুলা সাধারণত তোমার ওই ডান পাশে বসে, তাদের হচ্ছে গিয়ে যে ডান পাশে আর লেফট সাইডে, যে ডান পাশে যে বাচ্চাগুলা বসে তাদের ওইখানে কনসেন্ট্রেশন বেশি থাকে, তাদের ইয়ে থাকে। তাহলে তুমি ওইখানে ডান পাশে বাচ্চা, ওইখানে বাম পাশে বাচ্চা, ঠিক আছে, ওইখানে যে তাহলে ডানে যেগুলা বসছে তোমার ওইখানে বসছে, বা তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাহলে তুমি দেখলে আলফাবেটিক্যালি যে প্রতি 1 নাম্বার, প্রতি 2 নম্বর, বা যাদের নাম তোমার এ দিয়ে আছে, বা যাদের নাম তোমার বি দিয়ে আছে, সি দিয়ে আছে, তো দিস কাইন্ড অফ
হ্যাঁ, তুমি এরকম একটা অ্যারেঞ্জ করে ইউ ক্যান ডু এ সাম কাইন্ড অফ স্টাডি তোমার ওইখানে ওভার এ পিরিয়ড অফ টাইম দেখলা যে নামের লোকজন যারা আছে তাদের রেজাল্ট তোমার কিরকম হয়, হ্যাঁ, তাদের কগনিশন কিরকম, তাদের স্কিল কি ডেভেলপ করে, বি নামের লোকজন যারা আছে তারা ওই সামনের লাইনে যারা বসে তাদের কি অবস্থা, পিছনে যারা বসে তাদের কি অবস্থা, এভরি থার্ড যে তার কি অবস্থা। সো দিস ইজ সাম কাইন্ড অফ কোজি এক্সপেরিমেন্টেশন। আচ্ছা, আদার ডিজাইন, এটা তোমরা প্রায় শুনো। সিস্টেমিক রিভিউ আর একটা হচ্ছে মেটা অ্যানালিসিস। হ্যাঁ, তো সিস্টেমিক রিভিউটা কি? সিস্টেমিক রিভিউটা এখন সিস্টেমিক রিভিউটা কি? সিস্টেমিক রিভিউটা হচ্ছে অনেকগুলা যে রিলিভেন্ট স্টাডিজ অফ হাইয়েস্ট লেভেল অফ এভিডেন্স, যে মনে করো ম্যাটার্নাল মর্টালিটির উপর ওইখানে হাজার হাজার স্টাডি করা হয়েছে, কিন্তু ওইখানে খুব ইম্পর্টেন্ট স্টাডি ওইখানে যে খুব রিলিভেন্ট খুবই ইম্পর্টেন্ট, ওইখান থেকে 1000-এর ভিতরে ওইখানে পেলে 100টা, ওই 100টা আলাদা করে ওইগুলার টোটাল স্টাডি ফাইন্ডিং এইগুলা ওইখানে কি পাওয়া গেছে ওইগুলা সব তোমরা সিনথেসাইজ করলে, ঠিক আছে, ইন এন আনবায়াসড ওয়ে সিনথেসিস করে তুমি ওইখানে একটা ফাইন্ডিং যে তুমি ওই যে টোটাল গুলা রিভিউ করে যে 1000 স্টাডির ভিতরে তুমি 100টা স্টাডি সিলেক্ট করে ওইগুলা টোটাল তুমি এখানে রিভিউ করলে, রিভিউ করে ওইখানে তুমি এখন দেখলে যে ওইখানে এক্সিস্টিং টেকনোলজি যেটা আছে এটা আসলেই তোমাদের এখানে ইফেক্টিভ কিনা, যে হোয়াট দিস স্টাডি সাইজ ওইখানে 100টা স্টাডির ভিতরে এই ইন্টারভেনশন সম্বন্ধে স্পেসিফিক্যালি ওইখানে কি বলছে ওইটা, whether this study support it or not support it, ঠিক আছে। মেটা অ্যানালিসিস কি? মেটা অ্যানালাইসিস হচ্ছে গিয়ে ওইখানে যে তুমি মেটা অ্যানালাইসিস ওখানে শুধু তার ফাইন্ডিং গুলা, যে ওই যে ডাটা যেগুলো আছে যে ডিফারেন্ট স্টাডি থেকে সব ডাটাগুলা কালেকশন করে নিয়ে এসে তাদের ডাটাগুলা তুমি নিজেও এখানে সব ডাটাগুলো একসাথে নিয়ে এসে ওইখানে কিন্তু তুমি করো না, শুধু স্টাডি ফাইন্ডিংটা দেখছো যে ওই ইয়েতে আগেরটাতে তুমি সিস্টেমিক রিভিউতে তুমি সবগুলোর স্টাডি ফাইন্ডিং তুমি নিজে কোনো কিছু ওখানে করো নাই, ওই স্টাডি ফাইন্ডিং গুলোর উপর বেস করে তুমি ওইখানে একটা তুমি তোমার একটা স্টাডি তুমি একটা রিসার্চ, হ্যাঁ, পেপার তুমি এখানে তৈরি করছো সিস্টেমিক রিভিউ অফ দিস। আর এইটাতে যে ফাইন্ডিং না, ওদের যে ডাটা যেগুলো আছে সেই ডাটাগুলো তুমি নিয়ে এসে তুমি নিজে আবার অ্যানালাইসিস করছো, যেমন আমরা করি না ওইখানে যে ওইখানে সেন্সাস থেকে ডাটা, সেন্সাসে সব ডাটাগুলো আছে, তো সেই ডাটাগুলো নিয়ে আমরা আমার প্রয়োজন অনুযায়ী যেমন রিপ্রোডাক্টিভ হেলথের উপর ডাটা যেগুলো আছে সেন্সাস এইগুলো আমি নিলাম ওইখানে ওই সেকশন থেকে স্পেসিফিক্যালি নিয়ে আমি এগুলো আমার মতো করে অ্যানালাইসিস করলাম। দিস ইজ তো দিস কাইন্ড অফ থিং, দিস ইজ হচ্ছে মেটা অ্যানালাইসিস। তাহলে এখানে স্যাম্পল সাইজ পর অনেক, উনিও এখানে যে একটা স্টাডিতে ওইখানে মনে করো 100টা স্যাম্পল নিছে, আরেকটা স্টাডিতে ওইখানে 80টা স্যাম্পল নিছে, আর একটা স্টাডিতে ওইখানে তোমার 150 স্যাম্পল নিচ্ছে, তাহলে তুমি ওই তাহলে তোমার স্যাম্পল তুমি 3 স্টাডির ফাইন্ডিংটা কিন্তু যোগ দিতেছো, তাহলে 180 150, তাহলে তোমার স্যাম্পলটা যেখানে তো হয়ে গেল যে 250 আর 80 আর 330 আরো দুইটা, তাহলে সো ইটস বিকাম বিগ সাইজ, এবং এইখান থেকে তুমি অ্যানালাইসিস করবে, ইউ উইল ডু ইওর ওন অ্যানালাইসিস, ওই ডাটাগুলো নিয়ে ইউ ক্যান ডু অ্যানালাইসিস। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার মেটা অ্যানালাইসিস। তাহলে ইউ সি সিস্টেমিক রিভিউ হচ্ছে কোয়াইট ডিফারেন্ট দেন মেটা অ্যানালাইসিস। ওকে, কনক্লুশন। তো হায়ারার্কি তুমি দেখো ওইখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট আরসিটি, তারপরে হচ্ছে কোহর্ট, তারপরে কেস কন্ট্রোল, তারপরে ক্রস সেকশনাল, তারপরে কেস সিরিজ। তাহলে মেথড সেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সাইন্টিফিক পেপার। অর্থাৎ তুমি কোন মেথড অ্যাপ্লাই করছো, তোমার সবকিছু ঠিক হইলো কিন্তু তোমার মেথডোলজিটা ঠিক না, তাহলে তোমার স্টাডিটা তোমার ইউ হ্যাভ এ নাইস স্টাডি কোয়েশন, you have nice objectives, everything nice, but your methodology is not nice. হলো না। wrap up conclusion আমরা ড্র করে ফেলছি এখানে। তাহলে ফ্রেমওয়ার্ক ফর থিঙ্ক স্টাডি ডিজাইন, স্টার্ট উইথ এ গুড রিসার্চ কোয়েশন, আন্ডারস্ট্যান্ড ওই যে আমরা যেগুলো বললাম ওইখানে ডিফারেন্ট স্টাডি ডিজাইন সম্বন্ধে জানো, তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তুমি এটা তুমি সিলেক্ট করো বেজ অন ইয়োর তোমার টাইম ফান্ডিং এগুলো চিন্তা ভাবনা করে, এবং তুমি স্ট্রেংথ লিমিটেশন এটাও চিন্তা করো, এবং তুমি যে কেন এই মেথডটা অ্যাপ্লাই করছে চুজ করছো তুমি সেটা ইউ শুড ট্রাই টু এবল জাস্টিফাই যে আমি এই জন্য এটা করছি, তোমার একটা যুক্তিতর্ক, তোমার যথেষ্ট যুক্তিতর্ক থাকতে হবে এটার পক্ষে। ওকে,
So with this we can end up. Thank you. অনেক লম্বা তোমার আলোচনা হয়ে গেল, কিন্তু এটা হোপফুলি অল দিস আর যে তোমাদের আগে থেকে এগুলা জানা। হ্যাঁ, নতুন কিছু জিনিস আছে ওইখানে, হ্যাঁ কিছু সিস্টেমেটিক্যালি এখানে বলা হয়েছে, বাট মোস্ট অফ দ্য থিংস ইউ অলরেডি নো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন যে কথাটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু ওই যে মনোজিৎ স্যার আমাকে বারবার বলছে যে তোমাদেরকে, তোমাদের সময় তো চলে আসতেছে, তোমাদের এতদিন পর্যন্ত যা কিছু পড়া হয়েছে, যে তোমাদের আমি কিন্তু রিসার্চ প্রোটোকল প্রথমেই পড়েছিলাম, রিসার্চ প্রোটোকল অর্থাৎ কিভাবে একটা রিসার্চ প্রোটোকল লিখতে হয়। যেখানে তোমার একটা টাইটেল থাকবে, তারপরে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে তোমার ওইখানে এই অবজেক্টিভ থাকবে, মেথডোলজি থাকবে। তাহলে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট, তোমাদেরকে আমি 2 সপ্তাহ সময় দিচ্ছি। এই সপ্তাহ না, এই সপ্তাহ বাদ দাও, পরবর্তী ফ্রাইডে, এর পরবর্তী ফ্রাইডে, 2টা ফ্রাইডে তুমি, অর্থাৎ 2টা সপ্তাহ পেলে নেক্সট 2টা সপ্তাহ না, এটা 3 সপ্তাহ হয়ে যাচ্ছে। আমি যদি বলি যে আগামী ফ্রাইডে, তারপরের ফ্রাইডেতে, এইখানে আগামী ফ্রাইডে বাদ এর পরের ফ্রাইডের ভিতরে তোমরা ওই যে কে কি ধরনের স্টাডি করতে চাও, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে রিসার্চ প্রোটোকল, রিসার্চ প্রোটোকল যে লেকচারটা আমি তোমাদেরকে দিছি ওইটার উপরে তোমরা বেস করে একটা তোমাদের স্টাডি ডিজাইন, বেশি লেখার দরকার নেই, তুমি স্টাডি ডিজাইন একটা তোমার রিসার্চ টপিক, টপিক ঠিক করে তোমরা ওইখানে যে টপিকটা ঠিক করলে, তারপরে ওইখানে তোমার ইন্ট্রোডাকশন, বেশি না, হ্যাঁ এটা তো অ্যাসাইনমেন্ট, যে ওইখানে 9-10টা লাইন লিখলে, তারপর তুমি ওইখানে যে তোমার অবজেক্টিভটা কি, জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ, আর তোমার মেথডোলজি, তুমি কি ধরনের মেথডোলজি, ঠিক আছে, যতটুকু পর্যন্ত পড়া হয়েছে বা তোমার স্যাম্পল কি হতে পারে এগুলো তোমরা জানো অলরেডি, ইউ হ্যাভ নো। তাহলে তোমরা একটা অ্যাসাইনমেন্ট যে তোমরা ওইটা 2 সপ্তাহ পরে, এই শুক্রবার না নেক্সট ফ্রাইডে, এর পরের ফ্রাইডেতে, এর ভিতরে তোমরা এটা রেডি করে ফেলো। রেডি করে ফেললে তুমি রেডি করতে থাকো ওইখানে, যে তোমার টপিক স্ক্রিনশট সব এইগুলা ইট মেন আউট। আমরা এটা তোমাদের জন্য একটা হচ্ছে গিয়ে রিহার্সেল, ট্রায়াল, কারণ তোমাকে তো কয়েকদিন পরে করতেই হবে একটা। সো হোয়াই ডোন্ট ইউ স্টার্ট? তো তুমি এটা করতে গিয়ে দেখবে যে তুমি যেটা চিন্তা করছো এটা তোমার দ্বারা সম্ভব নাও হইতে পারে। সো ইউ স্টার্ট ডুইং ইট, তোমরা এটা করতে শুরু করো, দেন আমরা এটা একটু গোসা মাজা করবো, ঠিকঠাক করবো, ওয়েদার এটা ফিজিবল নট আমরা এটা বলে দেবো এখানে। তোমার অনেক এহসান স্যার আছেন, তোমরা দিচ্ছে দে উইল হেল্প ইউ অ্যাজ ওয়েল। আমি তো এখানে, ওনারাও সাথে থাকবেন, দে উইল অ্যাজ ওয়েল হেল্প। তাহলে তোমার ইজ ইট ক্লিয়ার? ইউ হ্যাভ গট এন অ্যাসাইনমেন্ট অন যে এ রিসার্চ প্রোটোকল, ইউ হ্যাভ টু সাবমিট এ রিসার্চ প্রোটোকল। তোমাদের সময় হচ্ছে গিয়ে 2 সপ্তাহ, 2 উইকস। আগামী ফ্রাইডে না, এর পরের ফ্রাইডের ভিতরে হ্যাভ টু কমপ্লিট ইট। এবং তোমাদেরকে আমি টিপস দিচ্ছি যে তোমরা রিসার্চ টপিকস ঠিক করার জন্য ইউ ক্যান গো থ্রু বিএমআরসি, যে বিএমআরসি এর রিসার্চ কম্পোডিয়াম, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ওইখানে হাজার হাজার ওইখানে রিসার্চ হচ্ছে, তারা ফান্ডিং করতেছে ওইখানে ডিফারেন্ট টপিকসের উপরে, ম্যাটারনাল হেলথের উপরে, কন্ট্রাসেপ্টিভের উপরে, নিউট্রিশনের উপরে, ইমিউনাইজেশনের উপরে, চাইল্ড হেলথের উপরে। ঠিক আছে, ওইখানে হাজার হাজার রিসার্চ টপিকস আছে, আমার জন্য করছে এইগুলা। তাহলে তুমি যে খুব সহজ, তুমি ওইখানেই যাও, বেশি দূর যাওয়ার দরকার নাই। তোমরা বিএমআরসির ওয়েবসাইটে গিয়ে ওইখানে তো রিসার্চ কম্পোডিয়াম, যেটা আমাদের ওই কলেজ লাইব্রেরিতে রিসার্চ প্রিন্টেড ভার্সন মনে হয় 2-3টা আছে ওইখানে। তাহলে তুমি যেটাতে ইন্টারেস্টেড, তুমি এখানে নিউট্রিশনের উপর ইন্টারেস্টেড, তুমি চাইল্ড হেলথ উপর ইন্টারেস্ট, তোমার ফ্যামিলি প্ল্যানিং এর উপর ইন্টারেস্ট, তো তোমার ইন্টারেস্টের বিষয় ওইগুলোতে রিসার্চ কি হয়েছে, জাস্ট ইউ গো থ্রু দ্য লিস্ট। ওইখান থেকে তোমরা 2-3টা, একটা না আমি আগেই বলছি যে তোমরা 2-3টা টাইটেল সিলেক্ট করো, তারপরে ওইগুলোর উপর চিন্তা ভাবনা করো, কাজ করো, দেখো তোমার কোনটা ফিট করে। সো আই এম গিভিং ইউ সিম্পল একটা খুব সহজ এবং খুব ইউজফুল একটা লিঙ্ক দিলাম তোমাদেরকে, একটা আইডিয়া দিলাম, ইউ ক্যান গো থ্রু ইট। দেয়ার আর আদার্স, হাজার হাজার আরো লিঙ্ক আছে, ইউ ক্যান এজ ওয়েল সি অল দিস থিং। ডিজি অফিসে তোমার ওইখানে তোমরা দেখতে পারো ওয়েবসাইটটা। ঠিক আছে? এনি মোর? স্যার বলো, আর কিছু বলার আছে? ওকে, তাহলে আশা করি see you in the next, see you কি we can talk in the next class. ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।
ঠিক আছে স্যার। ওকে ওকে, আল্লাহ হাফেজ।